আরএসএস আর বিজেপির মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? অনেকের মনে এই প্রশ্ন আছে, আমি জানি। আজ আমি সেটা স্পষ্ট করে দেব। সেই সঙ্গে জানাবো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস এর নির্দেশ ভারত সরকারের কাছে কতটা এবং কেন গুরুত্বপূর্ণ। তবে এবার আরএসএস যে 5 বদল চাইছে তাতে সরকারের অংশগ্রহণ থাকলে খুব ভালো, কিন্তু তা মূলত সমাজের মধ্যেই বদল আনতে চাইছে সংঘ। এই যে বদল, যার নাম দেওয়া হয়েছে পঞ্চ পরিবর্তন, তার মধ্যে এই সমাজকে সামিল করতে চায় আরএসএস। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর এখন কি কি নির্দেশ আরএসএস দিয়েছে, কেমন বদল চাইছে, তথা সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত তিনি কি বলেছেন তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, আরএসএস একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বরাবর রাজনীতি থেকে, সরকার থেকে দূরত্ব বজায় রেখে চলেছে, এখনো চলছে। আবার দেশের প্রয়োজনে কংগ্রেস আমলেও কংগ্রেস সরকারের পাশে দাঁড়াতে কুণ্ঠা বোধ করেননি আরএসএস নেতৃত্ব। তবে সরাসরি সরকার পরিচালনায় কখনো, এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও নাক গলায় না আরএসএস, এটা আমরা জানি। নাগপুর যেটা চায় সেটা অনেক সময় দেখা যায় যে নরেন্দ্র মোদী সরকার সেই কাজটা করছে, কিন্তু এটা কখনো ভাববেন না সেটা নাগপুরের নির্দেশেই এই কাজটা হচ্ছে। রাম জন্মভূমি আন্দোলন, এটা তো আরএসএস এর আন্দোলন ছিল, অনেক বছর ধরে লড়াই চলেছে, সফল হয়নি। কিন্তু ঘটনাচক্রে কেন্দ্রে যখন বিজেপি সরকার, সংঘের একজন স্বয়ংসেবক তথা প্রাক্তন প্রচারক যখন দেশের প্রধানমন্ত্রী, সেই সময় আদালতের রায় এসেছে। এরপরে সরকারের যেটুকু উদ্যোগ নেওয়ার ছিল তার চেয়ে বেশি কিছু কিন্তু সরকার করেনি। নরেন্দ্র মোদী যেটুকু করেছেন তার বেশিটাই ব্যক্তি মোদী করেছেন। আবার ধরুন, এই যে কাশ্মীর থেকে 370 ধারার বিলোপ, এটা তো সংঘের প্রথম থেকে দাবি, এমন স্বপ্ন সংঘ বহুদিন ধরে দেখছে। ঘটনাচক্রে সংঘেরই স্বয়ংসেবক, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মূলত অমিত শাহর উদ্যোগে 370 ধারা বাতিল হয়েছে। গোটা দেশের জন্য এক আইন, আত্মনির্ভর ভারত, অনুপ্রবেশকারীদের নিয়ে কঠোর অবস্থান, এর সব কিছুই আরএসএস এর চাওয়া। কিন্তু আরএসএস এর নির্দেশে কেন্দ্র করছে তা নয়, বরং এটা আমরা বলতে পারি যে বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তথা আরো যারা স্বয়ংসেবক মন্ত্রী রয়েছেন, তারা সংঘের মধ্যে থেকে যা শিখেছেন, দেশকে যেভাবে দেখতে চেয়েছেন, রাষ্ট্রের যে ছবি তাদের মনে ছিল, সেটাই আজ বাস্তবায়িত হচ্ছে। এক কথায় আরএসএস এর থেকে যে আদর্শের শিক্ষা মোদী শাহরা পেয়েছেন সেটাই কার্যকর হচ্ছে। সুতরাং এটা স্পষ্ট যে সংঘ সরকারে নেই, কিন্তু সরকার সংঘের আদর্শে রয়েছে। 1925 সালের বিজয়া দশমীর দিন নাগপুরে সংঘের সূচনা হয়েছিল। 2025 সালে আরএসএস 100 বর্ষ পূর্ণ করছে, আর তারপর থেকে 1 বছর ধরে চলবে 100 বর্ষ পালন। এখন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আগেই বলেছি, তারা সংঘের স্বয়ংসেবক। তাই সংঘ যদি চাইতো অনেক ধুমধাম করে, এমনকি সরকারি উদ্যোগে, সরকারি খরচে উৎসব পালন করতে পারতো সারা বছর ধরে। কিন্তু ওই বললাম না, সংঘ একটু আলাদা সংগঠন। আরএসএস কোন ধুমধামের মধ্যে এই 100 বর্ষ পালন করতে চাইছে না, বরং দেশে 5টা বদল আনতে চাইছে, যে বদলের জন্য সংঘের 100 বর্ষ চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী 1 বছর ধরে সেই কাজটাই করার লক্ষ্য নিয়েছে আরএসএস। বাংলাতে এসেও সেই বার্তা দিয়ে গিয়েছেন সরসংঘ চালক মোহন ভাগবত। সেই 5 বদলের লক্ষ্যকে
আমি আগেই বলেছি, তবু আরেকবার বলি, সংঘের তরফে নাম দেওয়া হয়েছে পঞ্চ পরিবর্তন। একে একে সেই যে পঞ্চ পরিবর্তন, সেটা কি, কেমন বদল, তা নিয়ে আলোচনা করব আমি। সংঘ সম্পর্কে যাদের ধারণা নেই বা কম, তারা মনে করেন সংঘ বুঝি জাতপাতে বিশ্বাসী। অনেকে বলেন মনুবাদী, কেউ বলেন ব্রাহ্মণ্যবাদ। আসলে তাদের জন্য না দুঃখ হয়, করুণাও হয়, কারণ তারা জানেন না বা জানার চেষ্টা করেন না। আসলে ঠিক উল্টোটা। সংঘ জাত পাতের কোনো আলোচনা দূরে থাক, উল্লেখটুকুও করে না। তাদের কার্যক্রমের মধ্যে কোথাও নেই, বরং বিরোধিতা রয়েছে। সংঘ প্রতিষ্ঠা করেছিলেন বাংলায় এসে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রামী, পরে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করা মহারাষ্ট্র নিবাসী কেশব রাও বলিরাম রাও হেডগেওয়ার। এরপরে এই বাংলার সঙ্গেই নিবিড় যোগ থাকা মাধব সদাশিব গোলওয়ালকার বা গুরুজি, যে নামে তিনি বেশি খ্যাত, যেমন কেশব বলিরাম রাও হেডগেওয়ারকে ডাক্তারজি বলা হয়, তেমনি এনার নাম গুরুজি। উনি সংঘের গুরু নন। সংঘ কোনো ব্যক্তিকে গুরু মনে করে না। সংঘ গৈরিক ধ্বজকেই গুরু বলে মনে করে, তার পূজন করে। গুরুজি হন দ্বিতীয় সরসংঘ চালক, আর তৃতীয় সরসংঘ চালক হন বালা সাহেব দেওরাস। প্রয়াত বালা সাহেব দেওরাসের হাত ধরেই পশ্চিমবঙ্গে সংঘের কাজ শুরু হয়েছিল। কলকাতায় প্রথম শাখা শুরু হয় সংঘের, এটা সংঘের ইতিহাসে পাওয়া যায়। সেই বালা সাহেব দেওরাস একবার বলেছিলেন, জাতপাতের বিচার যদি পাপ না হয়, তবে এই পৃথিবীতে পাপ বলে আর কিছু নেই। এটাই সংঘ। এবার যে 100 বছর আরএসএস সেই যে তার বিচারের স্রোত, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশ থেকে অস্পৃশ্যতা, জাতপাতের ভাবনা চিরতরে দূর করে দেওয়ার শপথ নিয়েছে আরএসএস। ওই যে বললাম না পঞ্চ পরিবর্তন, তার সবচেয়ে বড় পরিবর্তন, প্রথম পরিবর্তন এটা চাই। শুনতে অবাক লাগলেও আমাদের এই বাংলায় এমন জায়গা আছে যেখানে একই শ্মশানে সকল হিন্দু মৃতদেহ সৎকার করতে পারেন না। দেশের বিভিন্ন জায়গায় তো আছেই। এই দেশে এখনো এমন মন্দির রয়েছে যে মন্দিরে সকল হিন্দুর প্রবেশাধিকার নেই। এই শতবর্ষে সংঘ এই বদলটা চাইছে। সকল হিন্দুর এক জায়গায় সৎকার হবে, সব মন্দিরে সকলের প্রবেশাধিকার থাকবে। এটা তো সরকারি সিদ্ধান্তে সম্ভব নয়। সরকার বলে দিলেই হবে না, আইন করলেই তো হবে না। এর জন্য চাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, হিন্দুত্ব সম্পর্কে সম্যক ধারণা। তাই ছোঁয়াছুঁই কুসংস্কারের ছায়া যেন এই সমাজে না থাকে, সেই শপথ, সেই বদলের सिद्धांत নিয়েছে आरएसएस। आना जाना उठना बैठना जैसे मित्रों का और कुटुंबों का चलता है, वैसा हमारा चलेगा। ये हमको करना है, हमको करके फिर समाज को बताना है। এই প্রসঙ্গে হিন্দুত্বের ধারণা নিয়ে সংঘ কি ভাবে সেটাও একবার আমি জানিয়ে দিতে চাই। যারা কম জানেন বা যারা একদম জানেন না, সংঘের নিন্দা করেন, তাদেরও এটা ভালো করে জেনে নেওয়া উচিত। সংঘের বক্তব্য, হিন্দুত্ব কোনো ধর্ম নয়, হিন্দুত্ব একটা বিচার, একটা সাংস্কৃতিক পরম্পরা। তাই সংগঠনের শতবর্ষ পালনে সিদ্ধান্ত হয়েছে সংগঠনের জয় জয়কার নয়, বরং এই সনাতন পরম্পরার উদযাপন হবে এই একটা বছর ধরে। বন্ধুরা, সেই সনাতন পরম্পরায় আমাদের যে হিন্দুত্বের পরম্পরা, তাতে প্রকৃতিকে কোনো জড় পদার্থ ভাবা হয় না। নদীকে মা মনে করা হয়, বৃক্ষকে মা মনে করা হয়। যে মাটিতে আমরা পা রেখে চলি, এই যে পৃথিবী, এই পৃথিবীকেও ধরিত্রী মা বলা হয়। তাই সকালে হিন্দুরা ঘুম ভাঙার পরে মাটিতে পা দেওয়ার আগে হাত টেকিয়ে প্রণাম করেন, আর সঙ্গে মন্ত্রোচ্চারণ করেন, সমুদ্রে বসনে চৈব পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং পাদস্পর্শ ক্ষমস্বামী। সমুদ্র যার বসন, পর্বত যার স্তন, সেই বিষ্ণু পত্নী, হে পৃথ্বী, তোমার গায়ে পা দেওয়ার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো হিন্দুত্ব, এটাই হিন্দুত্বের পরম্পরা।
সব পুজোয়, সব উৎসবে দেখবেন সব রকম লোকাচারে গাছের পাতা দিয়ে নানা কিছু তৈরি করা হয়। আমরা যে দুর্গাপূজা করি তাতে কলা বউ থাকে, আসলে ওটি মা দুর্গারই একটি প্রাকৃতিক রূপ। 9টি গাছের পাতা দিয়ে নবপত্রিকা তৈরি করে মা দুর্গার, উমার প্রকৃতি রূপের পূজা করি বাঙালিরা। আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই গণেশের বউ ভাবি, কিন্তু প্রকৃতি রক্ষার কথা আমাদের ধর্মীয় লোকাচারে স্পষ্ট করে দেওয়া আছে। যে কোনো ব্রত, পূজা, পার্বণে ধান, দুর্বা, হরিতকি, ফুল, আম্রপল্লব, একবার ভেবে দেখুন। সংঘ ঠিক করেছে এই পঞ্চ পরিবর্তনে পর্যাবরণ বা এই যে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির কাজ হবে গোটা দেশ জুড়ে। সংঘের স্বয়ংসেবকরাও যদি প্রত্যেকে একটি করে গাছ পোতেন তাহলে সবুজ পৃথিবী, সবুজ ভারত বানানোর অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারবো। সংঘ তাই সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বত্র সব বাড়িতে বৃক্ষরোপণ। স্কুলের ছাত্রছাত্রীরাও তাতে অংশ নেবেন। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেবেন সংঘের স্বয়ংসেবকরা। প্রথমে নিজেরা করবেন, তারপরে তারা সকলে করবেন। এমন উদ্যোগ তো সরকারিভাবে কত নেওয়া হয়েছে, কাজ হয়েছে কি? কিন্তু আরএসএস যে ইতিহাস তৈরি করেছে এই সংগঠনটি ভারতে, তারা যা যা ভেবেছে, যা যা সিদ্ধান্ত নিয়েছে সবকিছু সফল হয়েছে। একবার ভেবে দেখুন, সবকিছু সফল হয়েছে। কন্যাকুমারীতে বিবেকানন্দের স্মারক বানানো থেকে অযোধ্যায় রাম জন্মভূমিতে আর ভব্য মন্দির বানানো, সবকিছু যা যা যখন ভেবেছে তাই সফল হয়েছে। তাই একটা সবুজ ভারত গঠনের এই যে সিদ্ধান্ত, তা একটা বৈপ্লবিক আন্দোলন বানানোই এখন আরএসএস এর লক্ষ্য। তাই সবুজ ভারত তৈরির এই সংকল্পকে একটা বৈপ্লবিক আন্দোলনের রূপ দেওয়াই আরএসএস এর লক্ষ্য, তার শতবর্ষ পালন। এই যে পরিবেশ রক্ষার কথা বললাম, এই পরিবেশ রক্ষার কথা কিন্তু অনেকে বলে, গোটা বিশ্ব জুড়ে তা নিয়ে আলোচনা হচ্ছে। पर्यावरण, पानी बचाओ, प्लास्टिक हटाओ, पेड़ लगाओ। কিন্তু সংঘ তার থেকেও একটু এগিয়ে গিয়ে আর একটা সংকল্প নিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার এই কর্মসূচির পাশাপাশি পারিবারিক সম্পর্ক রক্ষার শপথ নিয়েছে আরএসএস। তার নাম দেওয়া হয়েছে কুটুম্ব প্রবোধন। সংঘের বিশ্বাস, পারিবারিক বন্ধন ও মূল্যবোধ থেকেই তৈরি হয় একটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সমাজ। মোহন ভাগবত হিন্দু পরিবারে যে একাধিক সন্তান নেওয়ার কথা বলেছেন তা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছেন, কিন্তু মূল বিষয়টা কোথায় জানেন? মূল বিষয়টা হচ্ছে আজকাল আমাদের সন্তানেরা না ভুলতে বসেছে কাকে বলে মামা, কে মাসি, কে কাকা, জ্যাঠা, পিসি। এই সম্পর্কগুলো, এই মিষ্টি একান্ত নিজস্ব ভারতীয় সম্পর্কগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। বাবার বন্ধু, মায়ের বন্ধু, এরাই তো এখন আঙ্কেল আর আন্টি। এর বাইরে যে এত রকমের ডাক ছিল, ফুল পিসি, ন পিসি, হারিয়ে গেছে সব। কারণ কি, আজকাল বেশিরভাগ পরিবারেই তো একটি করে সন্তান। অনেকেরই তো পিসি, মাসি, মামা, কাকা, জ্যাঠা নেই, আগামী দিনে আরো থাকবে না। এই কারণে এই 1 বছর ধরে যে কুটুম্ব প্রবোধন কর্মসূচি, তার মধ্যে এখনো যে সম্পর্কগুলো বেঁচে রয়েছে সেটাকেও কি আমরা বাঁচিয়ে রাখতে চাই? আজকাল আমরা কিরকম যেন শপিং মলে যাই, রেস্তোরাঁয় যাই, কিন্তু মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, জ্যাঠার বাড়ি, বিস্তুত দাদার বাড়ি, আমরা আস্তে আস্তে এই যাওয়াগুলোকে কেমন কমিয়ে দিয়েছি। সংঘ চায় প্রথমে সংঘের স্বয়ংসেবকরা এই কুটুম্ব প্রবোধন বাড়াবেন, আপন করে নেবেন সবাইকে, নিজের লোকেদের নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। কারণ হিন্দুত্ব বলে একলার সুখ আসলে সুখ নয়, সবাই মিলে ভালো থাকাটাই আসল সুখ। আরো 2টি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংঘ, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে স্ব। দন্তের শয়ে বয়। এই স্ব কথার অর্থ হচ্ছে নিজের। আর এই স্ব কথাটি থেকে, এই স্ব শব্দটি থেকেই স্বদেশ, স্বদেশী, স্বাভিমান, স্বাধিকার এমন সব শব্দের উৎপত্তি। এর মধ্যেই তো আত্মনির্ভর ভারত গঠনের কথা লুকিয়ে আছে। সেই কাজটাই তো কেন্দ্রের সরকার করে চলেছে, সংঘের নির্দেশে নয়,
সংঘের আদর্শে। এটা যেমন সরকার করবে, তেমন আমাদের ব্যক্তি জীবনেও নিজস্বতার প্রতি দায়িত্ব বাড়ানো একটা বড় প্রয়োজন বলে মনে করছে সংঘ। প্রথমেই নিজের ভাষা, কাজের প্রয়োজনে ইংরেজি হিন্দি ব্যবহার করা যেতে পারে। আমরা ভিন রাজ্যে গেলে হিন্দি তো হবে আমাদের যোগাযোগের মাধ্যম, কিন্তু প্রত্যেক রাজ্যে সংঘ যেহেতু একটি সর্বভারতীয় সংগঠন, প্রতিটি রাজ্যে রাজ্যে প্রচার হবে সেই রাজ্যের যে মাতৃভাষা তার উপরে মানুষ জোর দিক। যেমন এই রাজ্যে এই 1 বছর ধরে সংঘ প্রচার করবে সকলে যেন আমরা বাড়িতে অন্তত পক্ষে বাংলায় কথা বলি, 100% বাংলা, একটুও অন্য ধার করা শব্দ ব্যবহার না করে। কঠিন। অনেকে আজকাল বলে না যে সংঘ সবার উপরে হিন্দি চাপিয়ে দিতে চাইছে। অনেক প্রচার হয়, অনেক গণমাধ্যম, সংবাদপত্র তারা সব এসব লেখে হিন্দি, হিন্দু, হিন্দুস্থান, সংঘের গায়ে তকমা লাগায়। তারা জানে না বাংলার সাথে সংঘের যোগের ইতিহাস তাদের জানা নেই, তারা পড়াশোনা করেননি। আমি গত কিছুদিন ধরে অনেকটা পড়লাম। স্বদেশী তথা সংস্কৃতির চর্চা শুধু লেখাপড়ায় নয়, চাই পোশাকে, খাওয়া দাওয়ায়, উপহারে। তবেই না বাঁচবে এই বাংলার তাঁত, বাঁচবে বাঙালির নিজস্ব নানা রকমের শাক খাবার সংস্কৃতি, যা এই রাজ্যের আবহাওয়ার সঙ্গেও স্বাস্থ্যের পক্ষে উপকারী। घर के अंदर भाषा भूषा भजन भवन भ्रमण भोजन अपना चाहिए, ऊपर किए नहीं चाहिए। हमारे घर के अंदर हम क्यों अंग्रेजी बोलेंगे, हमारी मातृभाषा बोलेंगे। এটাই সংঘ প্রচার করতে চায় যে এই 1টা বছর ধরে প্রত্যেকটা রাজ্যের মানুষ তার নিজের ভাষায় জোর দিক, নিজের পোশাকে জোর দিক, নিজের খাওয়া দাওয়ার সংস্কৃতি সেটাকে মেনে চলুক। কেক কাটবো না, আমরা পায়েস খাবো, পিঠে বানাবো। 100 বছর পরেও একটা সংগঠন একেবারে তরতাজা যুবকের মতো এখনো বেড়ে চলেছে আরএসএস। এর রহস্য কোথায়? এর রহস্য এই যে পঞ্চম যে পরিবর্তনের পরিকল্পনা, এমন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে যে কাজ সরকারি উদ্যোগে সম্ভব হয়নি এই স্বাধীনতার এত বছর পরেও। দেশের মানুষকে নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতন করা। 1টা বছর ধরে সংঘ এটা করবে না। ওই শুধু ট্রাফিক আইন মানা, হেলমেট পরে চলা, ঠিক সময়ে আয়কর জমা দেওয়া, এগুলো শুধু রাষ্ট্রীয় কর্তব্য নয়, এর বাইরেও আছে রাষ্ট্রীয় সম্পত্তির যত্ন নেওয়া, প্রবীণদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, নিয়ম মেনে রাষ্ট্রীয় গীত, রাষ্ট্রীয় সংস্কৃতি পরম্পরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। 1 বছর ধরে প্রচার করবে আরএসএস এবং সেই নির্দেশে মোহন ভাগবত বলেছেন প্রথমে স্বয়ংসেবকদের এই কাজগুলো নিজেদের মধ্যে আর অভ্যাসে পরিণত করতে হবে, তারপর তারা সমাজকে বলবেন। कुछ नियम तो कानून बने हैं, ट्रैफिक के नियम है, कानून है। टैक्स वैक्स भरना है, बिल भरना है, उसकी तारीख होती है, उसके नियम है। कुछ नियम कानून नहीं बने हैं, लेकिन समाज स्वास्थ्य के लिए चलना आवश्यक है। अड़ोस पड़ोस के साथ कैसा व्यवहार करना, इसका कोई कानून नहीं है। আরো একটা কথা এই সুযোগে বলতে ইচ্ছে করছে, যে বছর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় সেই বছরেই কিন্তু আরএসএস এর কাজের সূচনা হয়েছিল। আপনারা দেখুন প্রথম সংগঠনটি এখন লুপ্ত প্রায়, তার যে মতবাদ সেই মতবাদটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর সংঘ বিকশিত হয়ে চলেছে। আসলে আরএসএস এর মধ্যে না অনেক রহস্য আছে। আমি তাই কিছুটা লেখাপড়া করেছি, আরো বিস্তারিত লেখাপড়া চালাচ্ছি। আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই আরএসএস এর যে এত রহস্য তা দফায় দফায় প্রতিবেদন বানাবো আপনাদের জন্য। আমার আগামী যে প্রতিবেদনগুলোর পরিকল্পনা আমি করে রেখেছি সংঘের রহস্য নিয়ে, কথা দিচ্ছি তাতে এমন অনেক কিছু থাকবে যা আপনাকে অবাক করবেই। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন।
আর আপনারা খুব খুব ভালো থাকুন।